হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমি ভালো আছি। বন্ধুরা, আজ অনেকটা বেলা হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে। এই যে 10টা বাজতে 5 মিনিট বাকি। এখনই আমি ব্লগটা স্টার্ট করলাম। এর আগে আমার টিফিন করা হয়ে গেছে। টিফিন আজকে ম্যাগি করেই খেয়েছি। আর বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। আর দেখো না, মাথায় আমার কী অবস্থা চুলটার। এই চুপচুপে করে কালকে তেল দিয়ে রেখেছি, হেনা করেছিলাম। হেনা করার পরের দিনটা তেল দিয়ে রাখতে হয়, তো সর্ষের তেল আমি চুপচুপে করে দিয়ে রেখেছি। তো বুঝতে পারছো এই এত গরম পড়েছে, গরমের মধ্যে আমার কতটা অস্বস্তি লাগছে। তো আমি রান্নাঘরে কিছু টুকটাক কিছু কাজ ছিল, করে আমি চলে এসেছি। এবার আমি স্নান করে ফিরে আসছি। এই যে বন্ধুরা, এই যে কচু বাটা হবে, তাই এখানে কচুটাতে পেস্ট করে রাখা আছে। এবার কচু বাটতে গিয়ে মায়ের হাতের খুব অবস্থা খারাপ, এত হাত চুলকাচ্ছিল। ওই জন্য অনেকটা টাইম চলে গেলো। হাতে বরফ দেওয়া হলো, সুজল দেওয়া হলো, তারপরে ঠিক হলো। এক একটা কচু এরকমই হয়, সব কচু তো এরকম হয় না যদিও বা। এখানে যে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে, আমি এটা করে রেখে গেলাম। আর এই রান্না হবে। আর এখানে যে আলু কেটে রেখেছে মা, তো মা করতে থাক, আমি এইবারে পুজো দেব। ফুল তুলে এনেছি বন্ধুরা। ফুল তোলাটা তোমাদের দেখাতে পারলাম না, এত রোদ হয়ে গেছে বাইরে। জলটা আনাই থাকে, 1 কলসি জল তোলা থাকে, যেটা কর্পোরেশনের যে জলটা আছে সেটাই আমাদের কয়েকদিন হয়ে যায়। কারণ আমরা ট্যাঙ্কির যে জল, ছাদের যে কল, সেখান থেকে আমরা জল নিয়ে দিই না ঠাকুরকে। এরপরে যত গরম বাড়তে থাকবে, যত ভোরবেলা উঠে সব কাজ করে বসে থাকা যায়, তাও ভালো। বেলাতে আর কাজ করার কোনো এনার্জি থাকবে না, কারণ এত ঘাম হতে থাকে। বন্ধুরা, ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। আজকে ইয়েলো ফুলটা ফুটেছে। পুজো দিয়ে এসে দেখি যে সকালে যে দুধটা, বাবার জন্য যে দুধ রাখা হয়, সেটা তখনও জাল দেওয়া হয়নি। এবার গরমে নষ্ট হয়ে যাবে, তো আগের জন্য বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কিছু বাসন জমে গেছে। অল্প অল্প বাসন হলে আমি ধুয়ে ফেলি। অবশ্য ডাক্তাররা বাবাকে দুধ খেতে মানা করেছে। দুধ, ঘি, এই জাতীয় ফ্যাট জাতীয় জিনিস, দুধ, ঘি, মাখন, তো ওই জন্য ছানা করে দেওয়া হয়। ছানায় কোনো অসুবিধা নেই বলেছে। আর মায়ের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, যে চুলটা খুলেই বসলাম, শ্যাম্পু করেছি। আমি হেনা করি, যতই আমি যাই করি, কিছুতেই আমার কিছু হয় না। চুল স্ট্রেট করতাম কয় হাজার টাকা দিয়ে, তাহলে যদি আমার চুলটা স্ট্রেট হতো। নাহলে আছে, তাই খুলেই বসেছি। তোমরা দেখলে একটু আগে পুজো দিয়ে উঠলাম। পুজো দেওয়া, স্নান করার পরে আমি ক্লিপটা আটকে নিয়ে পুজোটা দিই, নাহলে মুখের সামনে চুলটা পড়ে। একটা ভিডিও দেখাবো, আমার হাজব্যান্ড কোর্টে কীভাবে আসে সেটা তোমাদের দেখাবো।
ও একদিকে দাঁড়িয়ে থাকে, আমি একদিকে দাঁড়িয়ে থাকি। তো তাও আমি এটা দেখাচ্ছি যে 2018 থেকে মানে এখন 24 সাল অবধি এর মধ্যে ওকে তো আসতে হয় না, অবশ্যই জানো ছেলেদের আসতেই হয় না, ওদের লয়াররা সেইভাবে সেটিং করে চলে। খালি যে কোনো যত হাজব্যান্ড ওয়াইফের কেস দেখবে না কেন সবসময় জানবে যে মেয়েদেরই যেতে হবে আর ছেলেদের যেতে হয় না, ওদের অমনি কমই আসে। তাও কিন্তু যখন আসতে হবে একদম কোর্ট থেকে বলবে যে আসতেই হবে, নাহলে ওয়ারেন্ট বেরিয়ে যাবে, তখন তো আসতেই হবে। কাজে এরকম পরিস্থিতিতেও যতবার এসছে 18 সাল থেকে যতবারই ওকে আসতে হয়েছে বাধ্য হয়ে, যেখানে ওর মহান লয়ার কিছু করতে পারেনি, ম্যানেজ করতে পারেনি, সেই জায়গায় ওকে আসতে হয়েছে। আমার শাশুড়ি মার দাদা ভাই, পাড়ার দাদা ভাই, সে যখন কিছু করতে পারেনি তখন তাকে আসতেই হয়েছে কোর্টে। তো যখনই এসছে এই সেম ড্রেস পরে, বন্ধুরা যে ব্লু কালারের ড্রেসটা, সেই ব্লু কালারের শার্টটা পরেই এসছে। আর ব্লু কালারের শার্টটা হয়তো জানি না, শাশুড়িমা হয়তো এরম করেছে, হয়তো বেনারসের গুরুদেবের আশীর্বাদী শার্ট হতে পারে। কারণ আমি তো আগেও বলেছি শাশুড়িমা শুধুমাত্র যে লয়ার ভাইদের পা ধরে গিয়ে পড়েছে সংসার ভাঙার জন্য, সেটা তো না, সংসার ভাঙার জন্য অনেকদিন থেকে অনেকরকমভাবে চেষ্টা করছে, সে বেনারসের গুরুদেব বলো আর যাই বলো। তো যাই হোক, এত মন্দিরে ঘোরাটা ওদের ভগবান শুনে নিয়েছে, সাগরের দেহ ভাসিয়ে দিয়েছে। তো ওর তো ভুঁড়ি হয়ে গেছে বিশাল বড়, গগনচুম্বী। তো সে গগনচুম্বী ভুঁড়ি কিন্তু সেই শার্টের মধ্যে দিয়ে যেন বেরিয়ে আসছে। ও সবসময় ঘরেও আমি বন্ধুরা দেখতাম সবসময় বিয়ের পর থেকে দুটো করে গেঞ্জি পরতো, ভেতরে একটা যে ইনার যে গেঞ্জি সেটা পরতো, সেই দাদু গেঞ্জি যেগুলো ফুল হাতা মতন সেই ধরনের গেঞ্জি ভেতরে পরে তার উপরে একটা অন্য টি শার্ট পরতো। তো ভেতরে ঘরে যখন থাকতো তখনও ভিতরে গেঞ্জি পরে তার উপরে অন্য গেঞ্জি পরতো। আর এখন কোর্টে আসে, কোর্টে জামাটা যেহেতু ছোট হয়ে গেছে, আর এটা যেহেতু গুরুদেবের আশীর্বাদী জামা, এই জামাটা ছাড়া অন্য জামা পরতে পারে না, সেই জামাটাও তো মানে যেন ফেটে বেরিয়ে যাচ্ছে। তো জামার ফাঁক থেকে, জামার যে বোতামগুলো লাগানো থাকে সেই বোতামের ফাঁক থেকে ওর ভুঁড়িটা উকি দেয়। ঠিক আছে, ও এইবারে কি করেছে, এইবারে একটুখানি ব্যাগ নিয়ে এসছে, ওদের লয়ার বুদ্ধি দিয়েছে যে তুমি কোর্টে ব্যাগটা নিয়ে আসো, ওইটা দেখিয়ে আমি কোর্টে বলবো যে ওর সুদূর ইন্দোর থেকে, মধ্যপ্রদেশ থেকে আসতে ওর খুব অসুবিধা হচ্ছে। ও বেচারা মানুষ, ওই সব কোর্ট কাছারি একদম পছন্দ করে না, কেস ফেস একদম পছন্দ করে না, একটা সংসার ছেড়ে এখানে এসে কোর্টে হাজির হতে ওর অনেক অসুবিধা হচ্ছে। এটা দেখানোর জন্য একটা ব্যাগ, বড় ব্যাগ সাইডে একটা বড় ব্যাগ নিয়ে আসতে বলেছে, যে তুমি কাঁধে করে ব্যাগটা নিয়ে আসবে, যাতে আমি জাজকে বলতে পারি যে খুব অসুবিধা করে আসছে সুদূর আমেরিকা থেকে, সুদূর ইন্দোর থেকে, সেটা দেখানোর জন্য। কিন্তু ইন্দোরে তো নেই, এখন তো এখানেই গা ঢাকা দিয়ে রয়েছে। সেটা ওনার বন্ধু বান্ধব নিশ্চয়ই তারা জানবে যে কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে। ভিডিওটা দেখে না, অল্প একটুখানি ক্লিপ করেছি, দেখলে তোমরা ভিডিওটা। আর ওই যে চপ্পল মতন জুতোই পরে আসে, নাহলে এমনিতে কিন্তু ও 3000-4000-এর নিচে বুট পরে না সবসময়, আর ও সবসময় সেভ করাই থাকে। এখনকার মেয়েদের অবশ্য নিয়ে রয়েছে হয়তো, এখনকার মেয়েদের একটুখানি চাপদাড়িওয়ালা একটু দাড়িটা খুব পছন্দ করছে, ওই জন্য, যদিও আমার একদমই পছন্দ না, তো ওই দাড়িটা পছন্দ করছে বলে এখন চাপদাড়ি রেখে এসছে। তার এখন এই অনুসারে তার যেটা পছন্দ সেই অনুসারেই ওকে এখন থাকতে হবে। তো ওই দাড়ি নিয়ে এসছে, দাড়ি বানিয়ে এসছে, তারপরে ভুঁড়ি নিয়ে, ব্যাগ নিয়ে, আর ওই চপ্পল পরে, পায়ে তোমরা দেখতেই পারলে যে চপ্পল পরে এসছে। হবে কোর্টে যে আমি খুবই গরিব, হ্যাঁ। তো ওইটা দেখানোর জন্য ও কোর্টে ওই একই জামা পরে আসে, একই চপ্পল পরে আসে, আর এইবারে একটুখানি ব্যাগ নিয়ে এসছে। তো হ্যাঁ, এরপরে কোর্টের কাজ হয়ে যাওয়ার পর ও যখন, বন্ধুরা তোমরা জানো কোর্টের চারপাশে যে কত 5 স্টার হোটেল আছে, কোর্টের মধ্যে যে 5 স্টার হোটেলগুলো আছে, তো সেইখানে বসে ও খাচ্ছিল। মানে আমার জীবনটা খেয়েও মানে ওর খিদে হয়তো মেটেনি, বা আমার বাবার হাড়টা চিবিয়ে যে খেয়ে নিয়েছে তাতেও হয়তো ওর খিদে মেটেনি। তো ওখানে বসেই খায়, কোর্টে এসে খাচ্ছে। আর খেতে খেতে আমাকে যখন দেখছি আমি পাশে যাচ্ছি, এরমভাবে হাত দিয়ে মুখটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, এইভাবে হাত দিয়ে মুখ চাপা দিচ্ছে। হ্যাঁ, তো আমি তাই বলি যে মুখে চাপা দিলেই কি আমি তোমাকে দেখে চিনতে পারবো না? তোমার ছাওয়াটা দেখে আমি চিনে নেবো, তোমার ছাওয়া যেখানে পড়বে সেই ছাওয়াটা দেখে আমি চিনে নেবো। তোমার হাত দিয়ে মুখ ঢাকার কি আছে? হাত দিয়ে কি চরিত্র ঢাকা যায়? হাত দিয়ে কখনোই চরিত্র ঢাকা যায় না। মুখটা তোমার অত কিসের লজ্জা? তোমার যে মুখ ঢেকে দিতে হচ্ছে হাত দিয়ে, লজ্জা লাগে? লজ্জা বলে কিছু আছে তোমার? আমি তোমাকেই বলছি, যদি এটা দেখতে থাকে, দেখো যদি ভিডিওটা, তোমাকেই বলছি, তোমার কি লজ্জা বলে কিছু আছে? আমাদের সামনে, আমার মা বাবার সামনে সব কিছু, তোমার ভান্ডা ফুটে গেছিলো, তোমার আগের ঘটনা আমার মা বাবার সামনে ভান্ডা ফুটে গেছিলো, তারপরেই আবার আমার সঙ্গে এরকম করছো। তোমার কি লজ্জা বলে কিছু আছে আদৌ, যে তুমি হাত দিয়ে মুখ ঢাকছো?
হাত দিয়ে পালিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে তোমাকে বেরোতে হবে। তারপরে দেখো যদি এদিক থেকে ম্যানেজ করে যদি কিছু করা যায়। আমি তো চট করে আনতে হবে না, এখানে যতক্ষণ না ডিভোর্স হবে ততক্ষণ তুমি এই পাড়ায় কী করে নিয়ে আসবে? পাড়ার লোকের মুখে এখানে এতজন 400-500 লোক বা কতজন লোক জানি না, একজনকে খাইয়ে যে বিয়ের অনুষ্ঠানটা করে দেখালে, তো এখানে কি তুমি আবার একটা বউকে ছাড়ার আগে কি আবার আরেকজনকে এনে ঢুকাতে পারবে না? তো সব কিছু তো একটা দেশ তো একটা আইনের ওপর চলে। ধর্মটাকে নাহলে গুলিয়ে মারলাম। তোমাদের হিসাব অনুসারে তোমার বাংলাদেশের লোক, বাংলাদেশ থেকে এসছো, তোমাদের নিয়ম অনুসারে আমি ধর্মটাকে না গুলিয়ে মেরে দিলাম, কিন্তু একটা আইন বলে তো কিছু আছে সভ্য সমাজে। তুমি একজনকে না সরিয়ে তুমি তো আরেকজনকে ঘরে আনতে পারছো না, তাই জন্য তোমাকে বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে।